আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। কালকের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবিরের রাজনীতি। নির্বাহী আদেশের মাধ্যমে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন সময় জামায়াতের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। স্বাধীন দেশে তাদের আর নাশকতার সুযোগ দেওয়া হবে না। সাদিয়া কানিজের রিপোর্ট। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর সহযোগী হিসেবে জামাতে ইসলামীয় নৃশংস হত্যাকাণ্ড ও জ্বালাও পোড়াও চালায়। যুদ্ধাপরাধের বিচার শুরু হলে দেশের সর্বোচ্চ আদালত দলটিকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে অভিহিত করে। 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। পরবর্তীতে 2018 সালে নির্বাচন কমিশন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নিবন্ধন বাতিল করে দেয়। তবে সংগঠন হিসেবে নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সরব উপস্থিতি ছিল। কোটা সংস্কার ঘিরে চোরাগোপ্তা হামলা ও সহিংসতার অভিযোগে সোমবার 14 দলের সভায় জামাত শিবিরকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের সিদ্ধান্তের পর তা কার্যকর করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। যারা কোটা বিরোধী আন্দোলন করছিল তারা কিন্তু বলেছেন এই সহিংসতার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে তথ্যপত্র আছে যে এই জামাত, বিএনপি, ইসলামিক ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব। ধর্মের নামে জামায়াত মুখোশধারী সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলনেও তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, আইন প্রয়োগকারী সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান কাদের। নিরপরাধ ব্যক্তি যেন এই যে গণগ্রেপ্তারের নামে অপরাধী সাব্যস্ত না হয়, গ্রেপ্তার না হয়, সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থী হত্যাকাণ্ড থেকে দৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধ ইস্যু সরকারের নতুন প্রজেক্ট বলেও মন্তব্য করেন তিনি। জনগণের আন্দোলন কেউ কখনো রুখে দিতে পারেনি জানিয়ে এই সরকারও পারবে না বলে হুঁশিয়ারি দেন ফখরুল। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। কিছু মানুষ যারা আপনার নির্লজ্জভাবে এই ভয়াবহ একটা দানব তার সমর্থনে কথা বলেন, তারা এই বিষয়গুলোকে সমর্থন করেন, এই হত্যাকে সমর্থন করেন। আপনি বলেন তো এই 4 বছরের বাচ্চাটা, 6 বছরের বাচ্চাটা কি, হোয়াট ইজ দ্য অ্যান্সার? রাষ্ট্রের কি উত্তর? রাষ্ট্রের জবাবটা কি? গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। দলীয় নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ফখরুল। প্রথমেই সেই আন্দোলনকে আপনারা আলোচনার মাধ্যমে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে সেটাকে আপনারা শেষ করলেন না, এটাকে স্তীমিত করলেন না। তাহলে কি আপনারা চাচ্ছিলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটুক দেশের মধ্যে? শিক্ষার্থীদের দাবি না মেনে সরকার অদৃশ্য শক্তির কারণে দমনের পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে, সেই ইস্যুকে ডাইভার্সনের দিকে নিয়ে যায়। এখন আবার এটাকে তারা ওই একই আরেকটি তাদের একটা প্রজেক্ট। এই ধরনের ঘটনা যারা স্বৈরাচারী, যারা আপনার ডিক্টেটরস, যারা আপনার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে এবং এগুলো কি তাদেরকে নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। কেন এতদিন নেয়নি কেন তারা?
পদত্যাগ করে সরকারকে সংকট সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। জনগণের আন্দোলনকে কেউ কোনোদিন রুখে দিতে পারেনি, বিশেষ করে ছাত্রদের যে ন্যায়সঙ্গত আন্দোলন, সেই ন্যায় আন্দোলনকে কেউ কখনোই পরাজিত করতে পারেনি। জাহিদ রহমান, RTV, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে হাসপাতালে যান এবং আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে আহতদের পরিবারকে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের বিষয়ে আশ্বাস করেন। আঘাতের তীব্রতা দেখে এবং নৃশংসতার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। পরিদর্শনকালে হাসপাতালে পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এর আগে গত কয়েকদিন আহতদের দেখতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে বিদেশি কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে তদন্তে জাতিসংঘের সহায়তা করার আগ্রহকে স্বাগত জানিয়েছে সরকার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আকিম স্ট্রোচারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। অন্যদিকে স্বাধীন তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা জানান জার্মান রাষ্ট্রদূত। এ সময় ভিসা প্রক্রিয়া ধীরগতি হওয়ায় দুঃখ প্রকাশ করে এটি দ্রুত কাটিয়ে ওঠার কথাও জানান জার্মান রাষ্ট্রদূত। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি লাওসে আসিয়ান জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়েও উদ্বেগ জানান তিনি। পাশাপাশি সংকট উত্তরণে বাংলাদেশ সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেগুলোর ওপরও তারা গভীরভাবে নজর রাখবেন বলে জানান জোসেফ বোরেল। ইইউর পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কোটা সংস্কার আন্দোলনে অনাকাঙ্ক্ষিত সব মৃত্যুই সবার জন্য দুঃখজনক বলে মন্তব্য করেন হাইকোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা হেফাজত থেকে মুক্তি দিতে ও গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য করেন আদালত। শুনানির জন্য আদালত বুধবার পরবর্তী দিন ধার্য করেন। খান আলামিনের রিপোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হুসাইন দোলনের ডিভিশন বেঞ্চে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি ও আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের উপর টানা দ্বিতীয় দিন শুনানি হয়। শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবী অনিক আর হক নারায়ণগঞ্জে গুলিতে বাসার ছাদে 6 বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন। তখন আদালত বলেন, এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক। আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো শুনানিতে আইনি দিক তুলে ধরেন রিটের পক্ষের আইনজীবীরা। বলেন, 6 সমন্বয়ককে যেভাবে আটক রাখা হয়েছে তার কোনো আইনি ভিত্তি নেই। আন্দোলনে 1943 সালের পুলিশ প্রবিধান অনুযায়ী গুলির ব্যবহার হয়নি বলে আদালতের কাছে যুক্তি তুলে ধরেন তারা। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদের কি মুখের কথার উপর আমরা ধরে নিব না? ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবে? তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছড়রা লেগে গেছে, ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। 6 জনকে যে সিকিউরিটি দেওয়ার আগে একটা ছেলে মুগ্ধ নামে একজন কোঅর্ডিনেটর ছিল, ও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে
দিয়ে বলেছে আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে গিয়েছে। পরের দিন কিন্তু ওকে মৃত অবস্থায় পাওয়া যায়, সন্দেহ করা হচ্ছে ওকে খুন করা হয়েছে। তার প্রেক্ষিতে এই 6 জনকে এই নিরাপত্তা গোলমালটা হয়েছিল, সেখানে তৃতীয় পক্ষ ঢুকে গেছিল এবং এই গোলাগুলি তৃতীয় পক্ষই শুরু করছে এবং তাদের এই গোলাগুলিতে এই সাধারণ মানুষ মৃত্যু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা অভিযোগের তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন গঠন করা হয়, যার প্রধান আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি এম এ মতিন। গুলিছোড়া নিয়ে যে 2 জন রিট আবেদন করেন তাদের একজন এম এ মতিনের ছেলে আইনজীবী মনজুর আল মতিন। এছাড়া রিটের পক্ষে আদালতে বক্তব্য তুলে ধরা আইনজীবীদের মধ্যে সারা হোসেন, জেডাই খান পান্না, অনিক আর হক, ডক্টর শাহাদিন মালিক ও জ্যোতির্ময় বড়ুয়া জাতীয় গণতদন্ত কমিশনের সাথেও যুক্ত। এখানে স্বার্থের দ্বন্দ্ব আছে কিনা সে প্রশ্ন আদালতের সামনে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। পাল্টা যুক্তি দেন রিটের পক্ষের আইনজীবীরা। যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার, যারা অ্যাডভাইজার, তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে, আবার আরেকদিকে কোনারা এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কিনা। তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে। লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। আদালত সবার মতামত নিয়ে শুনানি মুলতবি করেন, পরে বুধবার শুনানির পরবর্তী দিন ধার্য করেন। খান আলামিন, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার দাবি করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। কারফিউ প্রত্যাহার করে ভয় দেখানোর নীতি থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে বলেও জানায় তারা। এ সময় দেশবাসীকে দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। সরকারকে ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে। গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার অবসান এখনই করতে হবে। স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে। কারফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে। সাজোয়া যান সরিয়ে নিতে হবে। হেলিকপ্টারের পাহারা থামাতে হবে। ব্লক রেড, গণগ্রেফতার, ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব, কোনো বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয়। এদিকে শোক দিবসকে প্রত্যাখ্যান করে মুখে ও কপালে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে জাবির শহীদ মিনার থেকে মৌন মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হলের সামনে বৈষম্য বিরোধী স্মৃতিস্তম্ভ শেষ হয়। এ সময় তারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে সংহতি সমাবেশ করেছে। নিপীড়ন বিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে র্যালি বের করে সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত, সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক পালন করা হয়। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা 2টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, মসজিদে দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হয়। এদিকে হতাহতের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল রঙের প্রোফাইল ছবি আপলোড করেছে আন্দোলনের সমর্থনকারীদের অনেকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউয়ের কড়াকড়ি কাটিয়ে 12 দিন পর স্বাভাবিক সময়ে ফিরেছে অফিস সূচি। বুধবার থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এদিকে বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন। কারফিউ শিথিল থাকায় সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। 2-3 দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক। সেক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর এবং ঢাকা টাঙ্গাইল পথের
কমিউটার ট্রেনগুলো বেশি চলাচল করবে। সম্প্রতি দেশে ভিপিএন এর ব্যবহার ৫,০০০% বেড়েছে। এ কারণে ইন্টারনেটের ধীর গতি বলে দাবি করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশে ইন্টারনেটে গতির কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রায় ৫,০০০% মানে বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করার ফলে। ভিপিএন ব্যবহার যারা করছে তখন কিন্তু অন্য দেশের আসলে নেটওয়ার্ক ব্যবহার করছে, ফলে এই যে বিদেশে যে ব্যান্ডউইথের ট্রাফিকটা বেড়ে যাচ্ছে, এটা একটা অন্যতম কারণ যে অনেক সময় মোবাইল 4G নেটওয়ার্কে অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে, ফেসবুক, টিকটক এবং ইউটিউবকে, যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে। তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি। সঙ্গীতাঙ্গনে শোকের আবহ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে অবশেষে হার মানলেন সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুলশানের আজাদ মসজিদে এই শিল্পীকে শেষ বিদায় জানানো হয়। একই মসজিদে বাদ জোহর জানাজা হয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের। দুই তারকার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আরও জানাচ্ছেন মারজান ইভান। দেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম তারকা শাফিন আহমেদ। গত কয়েক দশক যার গান মুগ্ধতা ছড়িয়েছে সঙ্গীত প্রেমীদের মাঝে, সে শাফিন এখন দূর আকাশের তারা। ভক্তের মনে দুঃখের ধিকি ধিকি আগুন জ্বালিয়ে চির বিদায় নেন তিনি। মঙ্গলবার দুপুরে শাফিন আহমেদের মরদেহ আনা হয় গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর তার জানাজায় অংশ নেন সঙ্গীত অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও ভক্ত অনুরাগী সহ স্বজনরা। শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করলেন কিংবদন্তি এই তারকাকে নিয়ে। ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই টপ অফ দ্য লাইন। আমি বললাম আমাদের মাথার ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন। শাফিন আহমেদ শুধু যে স্টাইল আইকন ছিলেন তা না, তিনি ফ্যাশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিগুলো তাকে অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ার জন্য কাড়াকাড়ি করতো। আমাদের অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ছে, আসলে ভাষায় প্রকাশ করার মতো নেই। আমরা সবাই দোয়া করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। জানাজা শেষে তার নিথর দেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। কথা ছিল বাবার কবরে শায়িত হবেন তিনি, হলেনও তাই। বাবা সঙ্গীতজ্ঞ কোমল দাশগুপ্তের কবরে চিরশায়িত হন পুত্র সঙ্গীতশিল্পী শাফিন আহমেদ। একদিকে যখন চলছিল শাফিন আহমেদের বিদায়ের প্রস্তুতি, ঠিক তখনই সঙ্গীতশিল্পী আবিদুর রেজা জুয়েলের মৃত্যুর খবরে শোকে ছেয়ে যায় সঙ্গীতাঙ্গন। জুয়েলের সুরের মূর্ছনায় বুঁদ হয়ে থাকা 90 দশকের একটা প্রজন্মের কাছে শেষ হলো আরও এক সঙ্গীতের অধ্যায়। ক্যান্সারের সঙ্গে লড়াইটা চলছিল সেই 2011 সাল থেকে, কিন্তু শেষ পর্যন্ত মরণ ব্যাধির কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান জুয়েল। অগস্ট মাসে জুয়েল আর আমার 26তম বিবাহ বার্ষিকী হতো 28শে অগস্টে। তার আগেই সে আমাকে ছেড়ে চলে গেল। মানে ও আমার আসলে পুরা সাথী, বন্ধু সবই ছিল। বাদ আসর জুয়েলের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। শেষ শ্রদ্ধা নিবেদনের পর এই শিল্পীকেও বনানী কবরস্থানে দাফন করা হয়। একই দিনে সঙ্গীত অঙ্গনের দুই তারার আলো নিভে যাওয়ায় গভীরভাবে শোকাহত গোটা শিল্পী সমাজ। মারজান ইভান, RTV। সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার হয় না। যদি বিচার হতো তাহলে দুর্বৃত্তরা হত্যা ও নির্যাতন করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত, আহত এবং সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন সাংবাদিক নেতারা। বলেন, নিহত ও আহত সাংবাদিকদের নিয়ে একটি তালিকা তৈরি হচ্ছে। সেই তালিকা ধরে দায়িত্ব নেওয়ার জন্য রাষ্ট্রকে আহ্বান জানানোর পাশাপাশি প্রতিটি সংবাদ প্রচার প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। রাতের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ একটাই, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।